আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে ফ্র্যাকচার অফ বোনস নিয়ে আলোচনা করব। আমরা জানি ফ্র্যাকচার তিন প্রকার: সিম্পল অর সাধারণ ফ্র্যাকচার, কম্পাউন্ড অর যৌগিক ফ্র্যাকচার, কমপ্লেক্স অর জটিল ফ্র্যাকচার। তো একটা ফ্র্যাকচারের পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হয় তখন সে কী কমপ্লেন নিয়ে আসতে পারে। তার হিস্ট্রি থাকতে পারে কোনো ব্লান্ট ট্রমার, ফল ফ্রম হাইট অর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর এনি ফিজিক্যাল অ্যাসল্ট। তো মেইনলি তার কমপ্লেইন থাকে সোয়েলিং, পেইন, ডিফর্মিটি অফ এনি সাইট। একজন ডক্টর যখন এক্সামিন করে তখন দেখা যায় তার অ্যাফেক্টেড সাইডে টেন্ডার অর পেইন থাকতে পারে, অ্যাফেক্টেড সাইডটা সোয়েলিং থাকতে পারে, সোয়েলিং হয়ে যেতে পারে, রেডেনিং অর লাল হয়ে যেতে পারে। অন্যান্য স্থান থেকে তার লোকাল টেম্পারেচার রেজড অর বেড়ে যেতে পারে। আর জেনারেল এক্সামিনেশন যেগুলো পালস এবং ব্লাড প্রেশার, এইগুলো পরিবর্তন দেখা যেতে পারে। তো আমরা জানি সিম্পল ফ্র্যাকচার বলতে যে ধরনের ফ্র্যাকচারগুলো বোনস স্কিন পেনিট্রেট করে বের হয় না, অর্থাৎ যে ধরনের অস্থিভঙ্গে ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না, তাকে সাধারণ অস্থিভঙ্গ অর সিম্পল ফ্র্যাকচার বলে। এই ধরনের ফ্র্যাকচারে যেহেতু বোনসগুলো বাইরে বেরিয়ে আসে না, ফলে এই ফ্র্যাকচারের নামকরণ করা হয়েছে ক্লোজড ফ্র্যাকচার অর বন্ধ অস্থিভঙ্গ। আর কম্পাউন্ড ফ্র্যাকচারে দেখা যায় এখানে যে বোনসগুলা যেগুলো ব্রেকডাউন হয়েছে এগুলা ওপেন থাকে, স্কিন পেনিট্রেট থাকতে পারে। আর স্কিন পেনিট্রেট করে দেখা যায় এখানে যেহেতু বোনসগুলা ডিস্ট্রিবিউট থাকে, ব্রেকডাউন অংশগুলা পার্টগুলা, তো ফলে এখানে মেইনলি প্রাইমারি ট্রিটমেন্ট কোনো কাজ দিবে না। আমরা জানি সিম্পল ফ্র্যাকচার 8 উইক্সের মধ্যে ট্রিটমেন্ট করলে সুস্থ হওয়ার চান্স থাকে, বাট অপারেশন ছাড়া কম্পাউন্ড ফ্র্যাকচার কোনো প্রাইমারি ট্রিটমেন্ট সুস্থ হওয়ার মানে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হওয়ার কোনো চান্স থাকে না। আর জটিল অর কমপ্লেক্স ফ্র্যাকচারে আমরা যেটা দেখি, এই ধরনের ফ্র্যাকচারে মাল্টিপল বোনস ইনভলভ থাকবে, ফ্র্যাকচারে মাল্টিপল বোনস ইনভলভ থাকবে এবং এখানে জয়েন্ট ইনভলভ থাকবে, টেন্ডন অ্যান্ড লিগামেন্ট ইনজুরি থাকতে পারে। আর এখানেও সেম, আমরা সিম্পল ফ্র্যাকচার যেটা প্রাইমারি ট্রিটমেন্টের কথা বললাম, কমপ্লেক্স ফ্র্যাকচারে বা অপারেশন শুড বি নিডেড। তো ডিসলোকেশন সম্বন্ধে আমরা যদি বলি, কোনো ট্রমা অর এনি কজ, এটার কারণে যদি জয়েন্টে যদি তার নর্মাল প্লেসমেন্ট থেকে যদি একটু ডিসপ্লেসড হয়, সরে যায়, তখন সে জয়েন্টের ওটাকে আমরা ডিসলোকেশন বলি অথবা লাক্সেশন বলি। এখানে মেইনলি দেখা যায় জয়েন্ট যেটা তৈরি করে, আমরা জানি জয়েন্ট স্মল জয়েন্ট থাকতে পারে, লার্জ জয়েন্ট থাকতে পারে। মেইনলি জয়েন্টের ভ্যারাইটি আছে, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে এখানে এক একটা জয়েন্ট যে সাইনোভিয়াল জয়েন্টের এক একটা ভ্যারাইটি থাকে। কোনোটা জয়েন্ট থাকে বল এন্ড সকেট টাইপ, কোনোটা জয়েন্ট থাকে হিঞ্জ টাইপ অফ ভ্যারাইটি। তাহলে এই যে জয়েন্টের যে বা ডিসলোকেটেড হওয়া, তাহলে দেখা যায় যদি এই মাল্টিপল বোনস বা দুই বা ততোধিক বোনসের আপার অ্যান্ড ও লোয়ার অ্যান্ড মিলে একটা জয়েন্ট যখন ফর্ম করে, দেখা যায় এই ডিসলোকেশনে কোন একটা অস্থির কোন একটা অংশ সরে যায়, ডিসপ্লেসড হয়ে যায়, তখন এটাকে ডিসলোকেশন বলি। তো স্বাভাবিকভাবে আমরা যদি ডিসলোকেট হয়, প্রাইমারিলি যে সিমটমটা দেখা যায়, সেই বোনসটা আর সেই জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকে, মানে কোনো মুভমেন্ট পসিবিলিটি থাকে না। তো এখানে আমরা যেটা জানি, ডিসলোকেটেড হওয়ার ফলে যখন একটা ফিঙ্গার ডিসলোকেটেড হয় বোনস, তখন দেখা যায় পুরো হ্যান্ডেই রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায়। অথবা শোল্ডার অর হিপ জয়েন্ট যদি ডিসলোকেট হয়, তখন হ্যান্ড অ্যান্ড লেগের যে বা মুভমেন্টগুলো এগুলা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে এই ডিসলোকেশনটা চার ভাগে ডিভাইড করা যায়: কনজেনিটাল ডিসলোকেশন অর জন্মগত চ্যুতি, ট্রমাটিক ডিসলোকেশন অর আঘাতজনিত চ্যুতি, প্যাথোলজিক্যাল ডিসলোকেশন অর রোগজনিত চ্যুতি, প্যারালাইটিক ডিসলোকেশন অর ব্যাধিগ্রস্ত চ্যুতি। তাহলে এই কনজেনিটাল ডিসলোকেশন যেটা সাধারণত কোন একটা বেবি যখন আফটার বার্থ, তার দেখা যায় যে বিভিন্ন যে তার জয়েন্ট যেগুলো আছে, লার্জ জয়েন্ট, স্মল জয়েন্ট, অথবা তার বোনসের যে প্যাটার্নগুলো দেখা যায় তার ডিউরিং ডেলিভারি,
ডিউরিং ডেলিভারি তার এই ডিসলোকেশনটা হয়। ট্রমাটিক ডিসলোকেশন বলতে কোনো অ্যাক্সিডেন্টাল কেসে অথবা কোনো ট্রমা, ফল ফ্রম হাইট, অথবা তার কোনো অ্যাসল্টের হিস্ট্রি থাকতে পারে, এই ধরনের যেগুলা সাধারণত তার শোল্ডার অর কাঁধ, তার কনুই অর এলবো, হাঁটু অর নি, হিপ, এই জয়েন্টগুলোতে ডিসলোকেশন হইতে পারে। আর প্যাথোলজিক্যাল ডিসলোকেশন বলতে যেমন কোনো সিভিয়ার ডিজিজের কারণে তার যে বোনসের এবং জয়েন্টের যে মুভমেন্টের নর্মাল প্যাটার্ন, যখন ওটা ব্যালেন্সটা যখন থাকে না, ব্যালেন্স যখন লস হয়ে যায়, তখন এই ধরনের প্যাথোলজিক্যাল ডিসলোকেশন হইতে পারে। তো মেনলি এক্সাম্পল যদি দিই, যেমন হিপ জয়েন্টের ক্ষেত্রে হইতে পারে। আর প্যারালাইটিক ডিসলোকেশন বলতে যেমন বাত ব্যাধির কারণে কোনো মাসেল যখন তার ব্যালেন্সটা পায় না, মাসেলের ব্যালেন্স না থাকলে দেখা যায় তার জয়েন্টের ব্যালেন্স থাকে না, তাহলে এই পেশির ভারসাম্য যখন হারিয়ে ফেলে, তখন উদাহরণস্বরূপ নিতম্বের অর হিপ জয়েন্টের ডিসলোকেশন হতে পারে। আর আমরা যদি মস্কানো নিয়ে যদি বলি, যেমন জয়েন্টের যখন আঘাত হয় ট্রমার ফলে, তখন আর এই জয়েন্টের যে একটা দৃঢ়তা দানকারী যে লিগামেন্টগুলো থাকবে, তখন এই লিগামেন্ট সৃষ্টি যখন অস্বাভাবিক বৃদ্ধি বা টান পড়বে, অথবা লিগামেন্ট যখন ছিঁড়ে যায়, তখন এই অস্বাভাবিক অবস্থাকে আমরা মচকানো নামে অভিহিত করি। তাহলে আমরা জানি হাঁটুতে 4টি লিগামেন্ট থাকে। কবজা সন্ধি বলতে আমরা এলবো সন্ধিকে বা অথবা নি জয়েন্টকে বলতে পারি। এটা মেইনলি এলবো আর নি জয়েন্ট হলে হিঞ্জ টাইপ অফ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ফার্স্টে যখন মস্কানোর ক্ষেত্রে আমরা বলবো বেড রেস্ট নিতে বলবো। আর এখানে মেইনলি 4টা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রেস্ট নেওয়া, আইস প্যাক দেওয়া, আর কম্প্রেশন করা, আই মিন যেই জায়গাটা এফেক্টেড হয়েছে ওখানে ক্ষত যদি থাকে সেটা পরিষ্কার করতে হবে, আর এলিভেশন করে রাখতে হবে কোনো একটা বালিশ দিয়ে অথবা উচ্চতার কোনো একটা উঁচু জায়গার মধ্যে তাকে এলিভেশন করে রাখতে হবে। তো রেস্ট, আইস, কম্প্রেশন অ্যান্ড এলিভেশন আমরা রাইস শব্দ দিয়ে মনে রাখতে পারি। আর মিন্স রেস্ট, আই মিন্স আইস, সি মিন্স কম্প্রেশন অ্যান্ড ই মিন্স এলিভেশন। তো সাধারণত মস্কানো ব্যাপারটা অ্যাঙ্কেল জয়েন্টে হইতে পারে, বিশেষ করে যারা ফুটবল প্লেয়ার, তাদের ক্ষেত্রে এই অ্যাঙ্কেল জয়েন্টে মস্কানোর সম্ভাবনা বেশি চান্স থাকে। তো ফার্স্ট অফ অল যখন একটা পেশেন্ট যখন হসপিটালে আসে ওর ডাক্তারের কাছে যখন আসে, তখন দেখা যায় তার মস্কানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। এখন আমরা এই যে সিম্পল ফ্র্যাকচার, কম্পাউন্ড, কমপ্লেক্স ডিসলোকেশন, এই যে মস্কানো, এগুলা প্রাইমারিলি হসপিটালে আসার পর ডক্টর এক্সামিন করার পর তাকে ইনভেস্টিগেশন দিতে পারে। ইনভেস্টিগেশনে দেখা যায় হয়তো বা ইনভেস্টিগেশন এফেক্টেড সাইডে আমরা ফার্স্টে এক্সরে কথা বলি। এক্সরেটা মেনলি 2 অ্যাডজাসেন্ট জয়েন্টস অর ভিউ মেনলি করতে হয়। 2 ভিউজ যখন বলে, এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অর ল্যাটারাল ভিউ অর বোথ ভিউ। তো এখানে এই 2 জয়েন্টে যদি বলি, ফ্র্যাকচার সাইডে যেটা অ্যাবাভ অ্যান্ড বিলো, এই দুইটা জয়েন্টের এক্সরে লাগতে পারে। আর 2 অকেশনের কথা যদি বলি, ইমিডিয়েটর হইতে পারে অথবা হাফ উইকস লেটারও হইতে পারে। আর 2 লিম্স মাস্ট লাগবে চিলড্রেনের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা বললাম, এক্সরে এফেক্টেড সাইডের যেটা 2 ভিউজ লাগবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ল্যাটারাল অর বোথ ভিউ। আর 2 জয়েন্ট ফ্র্যাকচার সাইডে অ্যাবাভ অ্যান্ড বিলো জয়েন্টের এক্সরে লাগতে পারে। আর 2 অকেশন লাগতে পারে, ইমিডিয়েটলি এক্সরে করতে লাগতে পারে অর হাফ উইকস লেটার তখনও লাগতে পারে। আর 2 লিম্স কম্পেয়ার করার জন্য চিলড্রেনের ক্ষেত্রে লাগবে। তো ফ্র্যাকচারের যে এক্সরেতে এখানে ফলোয়িং পেশেন্টস স্বাভাবিক আমরা যেটা দেখি, এক্সরে পেশেন্টের যে টাইম যখন রিসিভ করা হয়, তখন রিসাসিটেশন করার জন্য আফটার এডিকুয়েট রিসাসিটেশন এক্সরে উইল বি অ্যাডভাইসড। এটা ফিমারের ক্ষেত্রে হোক, পেলভিসের ক্ষেত্রে হোক, টিবিয়ার ক্ষেত্রে হোক, তাহলে এটা ওপেন ফ্র্যাকচার নিয়ে আসুক আর ক্লোজ ফ্র্যাকচার নিয়ে আসুক, যে কোনো ক্ষেত্রে আসলেও আমাদেরকে এই এক্সরে কী করতে হবে, অ্যাডভাইস করতে হবে।
আর পেশেন্ট যদি প্রচুর ব্লিডিং নিয়ে আসে, পেশেন্ট স্বাভাবিকভাবে হাইপোভলিউমিক অবস্থায় থাকে, তো আমাদেরকে তার জেনারেল সাইন, পালস, ব্লাড প্রেশার এগুলো এক্সামিন করতে হবে সে কোনো শকে আছে কিনা। আর হাইপোভলিউমিক শকে যদি থাকে তাহলে আমাকে ইমিডিয়েটলি শকের ম্যানেজমেন্টগুলো করতে হবে। আর যদি ব্লিডিং বেশি হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। তো এটা ব্লাড ট্রান্সফিউশনটা মেনলি ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রেও লাগতে পারে, ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রেও লাগতে পারে। যদি ওপেন ফ্র্যাকচার ও ক্লোজ ফ্র্যাকচারে যদি ব্লিডিংটা হয়, হাইপোভলিউমিক শকে যদি সিমটমগুলো যদি দেখা যায়, তাহলে এই ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন অবশ্যই লাগবে। একটা ফ্র্যাকচারে পেশেন্ট যখন আসে তখন আমাকে প্রাথমিকভাবে তার যে বা অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট ইমিডিয়েটলি যে আমাদের এই ম্যানেজমেন্টগুলো তাকে এনশিওর করতে হবে। যেমন এয়ারওয়ে এনশিওর করতে হবে, তাকে ব্রেথিং এনশিওর করতে হবে, ভেন্টিলেশন দিতে হবে, তার সার্কুলেশন উইথ হেমোরেজিক কন্ট্রোল যে প্যাটার্নটা ওটা ঠিক আছে কিনা তাকে দেখতে হবে। তার কোনো ডিসএবিলিটি হচ্ছে কিনা, যেমন নিউরোলজিক্যাল স্ট্যাটাসগুলো আমরা জিসিএস স্কোর বলি, গ্লাসগো কমা স্কেল মাধ্যমে তার স্কোরটা দেখতে পারি। আর এক্সপোজার, যেমন কমপ্লিটলি আনড্রেস দ্য পেশেন্ট, এসএস ফর আদার ইনজুরিজ, তার আদার কোনো ইনজুরি আছে কিনা এটা দেখার জন্য তাকে কমপ্লিটলি উইথ কনসেন্ট তাকে কমপ্লিটলি কী করতে হবে, আনড্রেস করতে হবে। তাহলে এই যে ফ্র্যাকচার ক্ষেত্রে যদি দেখা যায় ক্লোজ ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার, যদি কোনো পেশেন্ট যদি পেইন নিয়ে আসে অথবা ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট হলো, তার সব কিছু নর্মালে আছে, তাহলে তেমন যদি সিভিয়ার কিছু না থাকে তাকে অ্যাফেক্টেড সাইডটা এলিভেশন করে তার ইমিডিয়েটলি ডাইক্লোফেনাক ইঞ্জেকশন আর ক্যাপসুল অমিপ্রাজল অ্যান্ড সিডেটিভ ডাইজিপাম এগুলো দিলে তার প্রাথমিক ট্রিটমেন্ট করা যেতে পারে। আর তার আদার কোনো সিমটোমেটিক কোনো আদার কোনো প্যাথোলজিক্যাল কোনো কজ আছে কি না সেটাও আমাকে কী করতে হবে, ইনভেস্টিগেশন করে দেখতে হবে। আদার ইনভেস্টিগেশন করা, তার ইসিজি, চেস্ট এক্সরে, তার কিডনি যে টেস্ট, ইউরিনারি আরএমই টেস্টগুলো নর্মাল আছে কিনা এগুলো দেখতে হবে। আর তার যদি কোনো হাইপোভলিউমের সিমটম থাকে তাহলে ইমিডিয়েটলি উইথ সিনিয়র ডক্টরস তাকে এই কী করতে হবে, ম্যানেজমেন্টগুলো দিতে হবে। আর মেইনলি আমরা ফ্র্যাকচারের ক্ষেত্রে যে চারটা ট্রিটমেন্টের কথা বলি, এটা প্রিন্সিপাল। ফার্স্ট অফ অল রিসাসিটেশন করা, দেন রিডাকশন করা, দেন রিটেনশন অর ইমোবিলাইজেশন করা, দেন রিহ্যাবিলিটেশন করা। রিসাসিটেশনে বলতে এখানে ফার্স্ট আমাকে ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে, যেখান থেকে ব্লিডিংটা হচ্ছে তার ওই জায়গাটা লাইগেট করে, তার ব্লিডিং ভেসেলসটা লাইগেট করে, যেমন সুসারিং অর বিক্রাইল, সুসার যে বিক্রাইল অর যে পলিগ্ল্যাকটিন যে সুসারটা আছে এটা দিয়ে লাইগেট করে ইমিডিয়েটলি আমাকে কী করতে হবে, ব্লিডিংটা বন্ধ করতে হবে। আর হাইপোভলিউমিক শক যদি থাকে তাহলে আমাকে এটাকে কারেকশন করতে হবে। যদি বিপি যদি ফল করে তাহলে আমাকে হার্টম্যান অর এনি ডাইলেটর সলিউশন যেমন অ্যালবুমিন অর প্লাজমা সল এগুলো দিয়ে কী করতে হবে, তাকে হাইপোভলিউমিক শকের ম্যানেজমেন্ট করতে হবে। আর যদি দেখা যায় ব্লাড ট্রান্সফিউশন মাস্ট বি নিডেড, তাহলে ওই ক্ষেত্রে তাকে ব্লাড ট্রান্সফিউশন অবশ্যই করতে হবে। আর রিডাকশনের ক্ষেত্রে যেমন ক্লোজ ওর ওপেন, যেমন এখানে ক্ষেত্রে এডুকেট অ্যাপোজিশন করা, নর্মাল অ্যানাটমিক্যাল যে এলিগনেন্ট যে বোন যে ফ্র্যাগমেন্টগুলো আছে অ্যাজ ফার অ্যাজ পসিবল এগুলো রিডাকশন করতে হবে। আর এডমিশন অ্যাটলিস্ট কাস্ট, এটা আমাকে কী করতে হবে, ইমোবিলাইজেশন, কাস্ট দিয়ে ইমোবিলাইজেশন করতে হবে। আর রেস্ট নেওয়ার পর মাইল্ড এক্সারসাইজ এগুলা আমাকে এনশিওর করে বিফোর ফুলি ইনভলভ লাইফ আমাকে মাস্ট রিহ্যাবিলিটেশনের প্রসেসিংটা করতে হবে। তো ভিউয়ার্স, এটা ছিল ফ্র্যাকচারের আলোচনা। আপনারা লেকচারটা শুনবেন এবং পরীক্ষায় এগুলো লিখলে আশা করি মার্কস পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।